কাতারের রাজধানী দোহায় আলোচনা চলছে গাজায় যুদ্ধবিরতি নিয়ে, আর চুক্তিটি চূড়ান্ত হবার পর্যায়ে আছে বলে জানিয়েছে হামাসের প্রতিনিধি দল। এর মধ্যেও গাজায় এক মুহূর্তের জন্যও থেমে নেই ইসরায়েলি বাহিনীর হামলা। সোমবারও গাজায় ইসরায়েলি হামলায় ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে গাজার খান ইউনিসে ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আরও জানাচ্ছেন ঋতু সাহা। গাজায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার গাজা শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অনেকে। এখানে ধ্বংসস্তূপের নিচে অনেক শিশুরা এখনো চাপা পড়ে আছে। আমাদের চোখের সামনেই একটা পরিবার শেষ হয়ে গেছে। ইসরায়েলি বাহিনী ঘুমন্ত ফিলিস্তিনিদের উপর বোমা হামলা চালিয়েছে। আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই এখানে। আমরা অনেক ক্লান্ত হয়ে পড়েছি। ইসরায়েলি বাহিনীর হাত থেকে আমরা আর কতদিন এভাবে পালিয়ে বেড়াবো? শিশুরা প্রতিদিনই এখানে ঠান্ডায় মারা যাচ্ছে। একদিকে তীব্র ক্ষুধা, অন্যদিকে ইসরায়েলি বাহিনীর হামলা নরক করে তুলেছে আমাদের জীবন। গাজায় যুদ্ধবিরতি চুক্তির পরিকল্পনা চূড়ান্ত করতে মঙ্গলবার কাতারের দোহায় বৈঠক করেছেন মধ্যস্থতাকারীরা। আলোচনার পর হামাসের প্রতিনিধি দল জানিয়েছে যুদ্ধবিরতি আলোচনা অনেকটাই এগিয়েছে। এর আগে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি প্রায় বাস্তবায়নের পথে বলে স্বস্তি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই চুক্তির ফলে জিম্মিদের মুক্তি ও যুদ্ধের অবসান নিশ্চিত হবে। ফলে ইসরায়েলের নিরাপত্তা সুরক্ষিত থাকবে। হামাসের শুরু করা যুদ্ধে ফিলিস্তিনের বেসামরিক জনগণ দুঃসহ সময় পার করছেন। চুক্তিটি বাস্তবায়িত হলে তাদের জন্য বড় পরিসরে ত্রাণ সহায়তা নিশ্চিত করা যাবে। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত বেশ কয়েকজন লেবানিজের মৃতদেহ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। সেখানে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেই একের পর এক হামলা চালাচ্ছে তেল আবিব। ঋতু সাহা, ৭১। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজের প্রেসিডেন্ট নওয়াফ সালামকে লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। লেবাননের নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয়ে নওয়াফ সালামকে সরকার গঠন করতে বলেছে। এর আগে জোসেফ আউনের সঙ্গে পরামর্শকালে দেশটির সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতা তার প্রতি সমর্থন জানান। জোসেফ আউনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া এবং নওয়াফ সালামের প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার মধ্য দিয়ে দেশটির সরকার ব্যবস্থায় 2 বছরেরও বেশি সময় ধরে চলা অচল অবস্থার অবসান ঘটল। 2022 সালের অক্টোবর থেকে লেবাননের প্রেসিডেন্ট পদটি খালি ছিল। এছাড়া এতদিন পর্যন্ত তত্ত্বাবধায়ক সক্ষমতার ভিত্তিতে দেশটির মন্ত্রিপরিষদ পরিচালিত হতো। সাম্প্রতিক বছরগুলোতে নওয়াফ সালাম 2 বার প্রধানমন্ত্রী পদের জন্য প্রার্থী ছিলেন। আইসিজের প্রধান নির্বাচিত হওয়ার পর গত বছর ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলা এবং অন্যান্য ট্রাইব্যুনালের নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে এই বিচারক আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানের সেনাবাহিনীতে যুক্ত হলো 1000 নতুন অত্যাধুনিক ড্রোন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সোমবার ড্রোনগুলো হস্তান্তর করা হয়। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিখুঁত হামলা চালানো এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নেটওয়ার্ক ওরিয়েন্টেশন সক্ষমতা রয়েছে এই ড্রোনগুলোর। ওই প্রতিবেদনে আরও বলা হয়, নতুন ড্রোনগুলোয় পাল্লা প্রায় 2000 কিলোমিটার। উচ্চ বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন চালকবিহীন এসব ড্রোন প্রতিপক্ষের রাডার ফাঁকি দিতে সক্ষম। এগুলো ইরানি বাহিনীর নজরদারি এবং সীমান্ত প্রহরার পাশাপাশি দূরবর্তী লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা বৃদ্ধি করবে। চলতি মাসের শুরুতে 2 মাস ব্যাপী সামরিক মহড়া শুরু করেছে ইরান। এর মধ্যে তারা অনুশীলনের জন্য নাতানজ পারমাণবিক চুল্লিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার চর্চা শেষ করেছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ককে কিভাবে প্রভাবিত করবে তা নিয়ে গণমাধ্যমে চলছে বিস্তর আলোচনা। অনেকেরই ধারণা, ট্রাম্পের সঙ্গে ইরানের বৈরী সম্পর্ক তেহরানের পরমাণু কার্যক্রমকে উস্কে দিতে পারে, এমনকি তা পারমাণবিক অস্ত্র তৈরি পর্যন্ত গড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর সেই সম্ভাবনা কতটুকু তা নিয়ে বিশ্লেষণধর্মী একটি প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু।
দশকের বেশি সময় ধরে পাশ্চাত্যের সঙ্গে ইরানের সম্পর্ক প্রধানত দেশটির পারমাণবিক কর্মসূচির বিকাশকে ঘিরে আবর্তিত হচ্ছে। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে পশ্চিমা পরাশক্তি যুক্তরাষ্ট্র বরাবরই উদ্বেগ প্রকাশ করে এসেছে। এমনকি বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে এই কার্যক্রমের ইতি টানারও বিস্তর চেষ্টা চালানো হয়েছে। শেষমেশ 2015 সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার সঙ্গে হওয়া এক চুক্তিতে পারমাণবিক কার্যক্রম কমিয়ে আনার শর্তে ইরানের উপর থেকে কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হয়। The Iran deal is defective at its core. If we do nothing, we know exactly what will happen. তবে এই চুক্তিতে ফাটল ধরায় ট্রাম্প প্রশাসন। 2018 সালে জেসিপিও চুক্তি প্রত্যাখ্যান করে ইরানের উপর বেশ কিছু কড়া নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এবারের শাসনামলে জেসিপিও চুক্তির গুরুত্বপূর্ণ তিনটি দেশ ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য বিভিন্ন বড় বড় ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুর মিলাবে এমন তথ্য প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এই পরিস্থিতিতে ইরানের অবস্থান কি হবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। তার উপর ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে বাইডেন ও নেতানিয়াহু প্রশাসন তেহরানের পারমাণবিক প্ল্যান্ট ও জ্বালানি খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানার কথা বলছে। এই অবস্থায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আরোপিত নিষেধাজ্ঞার জবাবে ইরান তার পারমাণবিক কার্যক্রমে নতুন গতি আনার চেষ্টা চালাচ্ছে। গণমাধ্যম জানায়, উন্নত মানের সেন্ট্রিফিউজ যন্ত্র লাগানোর মাধ্যমে 60% বিশুদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করছে তারা। যেখানে পারমাণবিক বোমা তৈরিতে প্রয়োজন 90% বিশুদ্ধ ইউরেনিয়াম। এতে বোমা তৈরির পথে খুঁটিনাটি কিছু পদক্ষেপই বাকি থাকছে ইরানের। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের বাকি আর মাত্র কয়েকদিন। গদিতে বসার পর ইরানের প্রতি তার মনোভাব কেমন হয় তাই বলে দেবে ইরানের পরবর্তী পদক্ষেপ কি হতে যাচ্ছে। মনিরুজ্জামান বাবু, ৭১। 7 দিন পেরিয়ে গেলেও গতি কমার লক্ষণ নেই ক্যালিফোর্নিয়ার দাবানলের। আবহাওয়ার পূর্বাভাস বলছে সেখানে দমকা হাওয়ার গতি আরও বাড়তে পারে। এই বাতাস দাবানল আরও বাড়িয়ে দিতে পারে। 3টি জায়গায় ছড়িয়ে পড়া দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি। লস অ্যাঞ্জেলেসের দাবানলে এ পর্যন্ত অন্তত 24 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও 23 জন। দাবানল চলমান এলাকাগুলোতে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। মনিরুজ্জামান বাবুর রিপোর্ট। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা নতুন করে ধ্বংসযজ্ঞের আশঙ্কায় দিন কাটাচ্ছেন। আবহাওয়ার পূর্বাভাস বলছে সেখানে দমকা হওয়ার গতি আরও বাড়তে পারে, ফলে আরও ছড়িয়ে পড়তে পারে ভয়ঙ্কর আগুন। বিবিসি ওয়েদার সেন্টার জানিয়েছে, সান্তা আনা বাতাস মঙ্গলবার ঘন্টায় 112 কিলোমিটার পর্যন্ত গতিবেগে প্রবাহিত হতে পারে। তবে বুধবারের পর বাতাস কমার সম্ভাবনা রয়েছে, যা অগ্নি নির্বাপন কাজে সহায়ক হতে পারে। শহরটিতে এখনও 3টি বড় আগুন জ্বলছে। এর মধ্যে সবচেয়ে বড় পলিসের দাবানলে 23,000 একরেরও বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। এখন পর্যন্ত এর মাত্র 14% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস জানিয়েছেন, মঙ্গলবার ঘূর্ণিঝড়ের মতো বাতাসের পূর্বাভাস থাকায় জরুরি প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার জন্য শত শত ফেডারেল কর্মী এবং সাহায্য পাঠানো হয়েছে। যে কোনো অতিরিক্ত সাহায্যের অনুরোধে দ্রুত সাড়া দেবে তার প্রশাসন। আমরা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য আগুন নেভানো পর্যন্ত অপেক্ষা করছি না। আমরা এখনই তাদের সাহায্যের ব্যবস্থা করছি। আপনাদের নিরাপত্তার চেয়ে আমাদের আর কোনো অগ্রাধিকার নেই। আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব। কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলের মধ্যে লুটপাটের অভিযোগে 9 জন এবং অগ্নিসংযোগের অভিযোগে 1 জনকে গ্রেপ্তার করা হয়েছে। লস অ্যাঞ্জেলেসের জেলা অ্যাটর্নি এক সংবাদ সম্মেলনে লুটপাটের ভিডিও দেখিয়ে জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন করা হবে।
অন্যদিকে ইটন দাবানলে ক্ষতিগ্রস্ত সম্পত্তির মালিকেরা সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন। তাদের অভিযোগ, কোম্পানিটি উচ্চ বাতাসের সতর্কতা সত্ত্বেও বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করেনি। মনিরুজ্জামান বাবু, ৭১। জাপানে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। স্থানীয় সময় সোমবার রাতে দক্ষিণ জাপানের কিউশু অঞ্চলে এই কম্পন অনুভূত হয়। এর পরপরই ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জেএমএ জানায়, ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি ঘটেছে কিনা তা জানা যায়নি। ভূমিকম্পের পর মিয়াজাকি এবং দক্ষিণাঞ্চলীয় প্রিফেকচারে ১ মিটার উচ্চতার ঢেউয়ের বিষয়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। এই তথ্য প্রকাশ করেছে আল জাজিরা। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর রিপোর্টে নিশ্চিত করা হয়েছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার আনুমানিক সকাল 9:30টায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়ার জাগ্যাং প্রদেশ থেকে এইসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় এবং দেশটির সামরিক বাহিনী বলেছে এইসব ক্ষেপণাস্ত্র 250 কিলোমিটার পর্যন্ত উড়েছে। পাকিস্তানের অস্থিতিশীল দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। সোমবারের এই অভিযানে অন্তত 27 বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বেলুচিস্তান প্রদেশের কাছি জেলায় বিচ্ছিন্নতাবাদীদের আস্তানায় এই অভিযান চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, অভিযানে নিহত বিচ্ছিন্নতাবাদীরা নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চালানো অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এই বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নজরদারি চালাচ্ছে। অন্যদিকে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আলাদা দুটি খনি ধসের ঘটনায় অন্তত 14 শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রথম কোয়েটার কাছে সঞ্জাতি কয়লা খনিতে 12 জন এবং এরপর নিকটবর্তী খোস্ত কয়লা খনিতে 2 জন নিহত হন। পাঞ্জাবের হরনাই জেলার খোস্ত কয়লা খনিতে ফাটলের পর একটি অংশ ধসে পড়ে। সেখানে 8 জন শ্রমিক কাজ করছিলেন। তারা সবাই আটকা পড়লেও কিছুক্ষণের মধ্যেই 6 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে জাহিদ এবং ইসলাহাত নামে 2 শ্রমিক খনির আরও গভীরে থাকায় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। টানা 12 ঘন্টা চেষ্টার পর তাদের মরদেহ উদ্ধার করা গেছে। এছাড়া কোয়েটার সঞ্জাতি খনিতে মিথেন গ্যাসের এক শক্তিশালী বিস্ফোরণের কারণে সৃষ্ট ধসের পর প্রায় 4000 ফুট গভীরে থাকা 12 শ্রমিক আটকা পড়েন এবং উদ্ধারকারী দলগুলো তাদের তলদেশে পৌঁছতে পারলেও কাউকে জীবিত উদ্ধার করতে পারেনি। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় কমপক্ষে 40 জন নিহত হয়েছে। নিহতদের সবাই কৃষক। জঙ্গি গোষ্ঠী আইএস যোদ্ধাদের হামলায় প্রাণ হারান তারা। আল জাজিরা জানিয়েছে, নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত 40 জন কৃষক নিহত হয়েছেন। প্রদেশটির গভর্নর এবং প্রাদেশিক তথ্য কমিশনার বলেছেন, বোকো হারাম গোষ্ঠী এবং পশ্চিম আফ্রিকা প্রদেশের আইএস সহযোগী আইএসডব্লিউএপি যোদ্ধারা এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। দলগুলো চাঁদ হ্রদের তীরে দুম্বা এলাকায় কয়েক ডজন কৃষককে আটক করে এবং গত রবিবার গভীর রাতে তাদের গুলি করে হত্যা করে। এ সময় হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য পালিয়ে যাওয়া অনেকেই তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য খুঁজে বের করা হচ্ছে। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে ভুলবশত সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে 16 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে অপরাধী দল ভেবে তাদের উপর হামলা চালায় সেনা সদস্যরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নিহতরা স্থানীয় নজরদারি দলের সদস্য এবং বেসামরিক নাগরিক। তারা মুক্তিপণের জন্য অপহরণকারী সশস্ত্র দলের সদস্যদের কাছ থেকে নিজেদের রক্ষা করতে সতর্ক ভূমিকা পালন করেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জুরমি এবং মারাদুন এলাকার জঙ্গি গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। সেনাবাহিনী বিমান হামলার কথা স্বীকার করেছে, যা এই এলাকার গ্রামগুলোতে আতঙ্ক সৃষ্টিকারী দস্যুদের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত বলে জানিয়েছে তারা। এদিকে নাইজেরিয়ান বিমান বাহিনী এবং এনএএফ জানিয়েছে, তারা তদন্ত করে দেখছে হামলায় নিহতরা নজরদারি দলের সদস্য কিনা। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।